সমবর্তন বা পোলারাইজেশন সম্পূর্ণ একটা নতুন ঘটনা বলতে পারো। কাকে বলা হয় পোলারাইজেশন বা সমবর্তন? আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। লাইট ইজ এন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানে কি? ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ এন ইলেকট্রিক ফিল্ড অ্যান্ড আ ম্যাগনেটিক ফিল্ড। কিন্তু ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু কখনোই আমাদের দেখতে সাহায্য করে না। আমাদের চোখের রেটিনার ওপর ম্যাগনেটিক ফিল্ডের কোনো প্রভাব নেই। প্রভাব যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা। ঠিক আছে, এই কথাটা কিন্তু সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে। সেজন্য ইলেকট্রিক ফিল্ড ভেক্টরকে অনেক সময় আলোকীয় ভেক্টর বলা হয়, অপটিক্যাল ভেক্টর বলা হয়। তার মূল কারণই হচ্ছে যে ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আমাদের রেটিনাকে উদ্দীপ্ত করতে পারে। সেজন্য আমরা যখন কোনো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে রিপ্রেজেন্ট করি, আমরা এইভাবে দেখিয়ে থাকি। কেন দেখিয়ে থাকি বলি, মনে করো এটা একটা সোর্স অফ লাইট, পয়েন্ট সোর্স। এবার আমরা জানি কোনো একটা সোর্স অফ লাইট থেকে লাইট কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ে, ইন অল পসিবল ডিরেকশন। এমন নয় যে এই লাইটটা থেকে শুধু উপর দিকে লাইট বেরোবে, নিচ দিকে লাইট বেরোবে না, বা পাশ থেকে লাইট বেরোবে, ওই পাশ থেকে, এরকম কোনো কিন্তু ব্যাপার নেই। তো সেই জিনিসটাকে প্রকাশ করা হয় এভাবে, যে কিছু অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া হয় এইভাবে। আমি একটা লাইট ওয়েভকে রিপ্রেজেন্ট করে থাকি, অর্থাৎ সব দিক থেকেই লাইট বেরোচ্ছে, সেই জিনিসটা আমরা বোঝাতে যাই। আর এই যে অ্যারো চিহ্নগুলো দিয়েছি না, সবগুলো চারদিকে একটা করে অ্যারো, তুই মনে রাখবে দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। ঠিক আছে, মূলত ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে এইভাবে আমরা দেখাতে চাই। হয়েছে? তাহলে এটা হচ্ছে একটা সোর্স অফ লাইট। এবার তুমি কি করলে, তোমার কাছে মনে করো একটা কার্ডবোর্ড আছে। ঠিক আছে, কার্ডবোর্ড মানে এরকম একটা শক্ত, এরকম কার্ডবোর্ড, রাইট? এরকম কার্ডবোর্ড আছে। এই কার্ডবোর্ডের গায়ে সরু করে একটা স্লিট মতো কাটলে, মানে এইভাবে এরকম একটা স্লিট মতো কাটলে, ঠিক? তো এইভাবে কিন্তু আমার পক্ষে দেখানো সম্ভব নয়, 3 ডাইমেনশনাল ফিগার। তো আমি জিনিসটাকে দেখাচ্ছি এইভাবে। সাপোজ ওই যে বললাম যে একটা কার্ডবোর্ড আছে, সেই কার্ডবোর্ডটাকে আমি ওর সামনে রাখলাম, যাতে কার্ডবোর্ডের মাঝখানে এরকম সরু একটা অংশ, যতটা সরু সম্ভব ততটা সরু এরকম একটা অংশ করা আছে। যদি করা থাকে, এই মনে করো কার্ডবোর্ড, যদি এরকম সরু অংশ করা থাকে, এবার তুমি অন্য দিক থেকে জিনিসটাকে অবজার্ভ করতে চাইছো, এদিক থেকে। তাহলে এদিক থেকে যখন তুমি দেখবে, তখন কিন্তু লাইট শুধুমাত্র এই অংশটুকু দেখতে পাবে, বাকি অংশটা বন্ধ হয়ে যাবে। এটা নিশ্চয়ই নতুন কিছু মনে হচ্ছে, নতুন কিছু ইনফরমেশন নয়, এটাই এক্সপেক্টেড। যে আমি গোটাটা কার্ডবোর্ড, কার্ডবোর্ড মানে শক্ত, আলোটাকে দেখতে পাচ্ছি না, কিন্তু যদি আমি এই বরাবর একটা স্লিট করে রাখি, তাহলে সেক্ষেত্রে ওই পাশ থেকে কিন্তু আমার বাকি দিকটা পুরো বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র এই স্লিটটা যে বরাবর আছে, সেই বরাবর যে ইলেকট্রিক ফিল্ড আছে, সেই ইলেকট্রিক ফিল্ডটাই কিন্তু শুধুমাত্র প্রপাগেট করবে, তুমি ভাবতে পারো। আর ওইটুকুই কিন্তু আমরা দেখতে পাবো। অর্থাৎ আমি এখানে বলতে পারি যে লাইটটার যে ইলেকট্রিক ফিল্ড আছে, লাইটটার যেটা তড়িৎ ক্ষেত্র আছে, সেই তড়িৎ ক্ষেত্রটাকে আমি একটা নির্দিষ্ট দিক বরাবর সাজিয়ে দিলাম। ঠিক আছে, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর ইলেকট্রিক ফিল্ডটার কম্পনটাকে আমি সীমাবদ্ধ করলাম। ঠিক আছে, উই রেস্ট্রিক্ট দ্য ইলেকট্রিক ভেক্টর ইন এ পার্টিকুলার ডিরেকশন। একটা পার্টিকুলার তলে আমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটাকে কি করলাম, সীমাবদ্ধ করে দিলাম। একই রকমের যদি আমি আরেকটা নিই, সাপোজ এইভাবে আরেকটা কার্ডবোর্ড নিলাম, এবং কার্ডবোর্ডটা কিন্তু আমি সোজা করে নাও রাখতে পারি, এরকম ভাবে নিলাম। এবার এটাকে যদি আমি সোজা রাখি, যদি এটাকে আমি সোজা রাখি, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটাই দেখতে পাবো, আলো সরল রেখায় চলে, সেই পরীক্ষা করেছিলে দুটো ছিদ্র দিয়ে। সেই একই রকম ভাবে বলছি, যদি এটাকে সোজা রাখি তাহলে এই ফিল্ডটা দেখতে পাবো, কিন্তু যদি সোজা না রেখে ঘোরাই, একটু অন্যরকম ঘুরিয়ে দিই, তাহলে কিন্তু এটাও গোটাটা দেখতে পাবো না, তাই না? এবং এটা যদি এটার সঙ্গে এটা পারপেন্ডিকুলার থাকে, তাহলে আমি কি দেখতে পাবো, শুধু একটা পয়েন্ট সোর্স থেকে একটা পয়েন্ট দেখতে পাবো, আর কিচ্ছু দেখতে পাবো না। ঠিক আছে, এবার তোমাকে বলি, এই যে আমি আমার ইলেকট্রিক ফিল্ড ভেক্টরগুলো ছিল, কোনো একটা সোর্স অফ লাইট থেকে যে আলোটা বেরোচ্ছে, সেই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা কম্পনটাকে আমি একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করলাম,
এই ঘটনাটাকে বলা হচ্ছে সমবর্তন বা পোলারাইজেশন। তাহলে সমবর্তন কাকে বলছে? বলছে যে আলোর গতির অভিমুখের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো নির্দিষ্ট তলের ওপর একটা নির্দিষ্ট অক্ষ বরাবর যদি আলোক তরঙ্গের তড়িৎ ক্ষেত্র ভেক্টরটিকে আমি সীমাবদ্ধ করতে পারি। মূল কথা হচ্ছে, আবার বারবার বলছি, যে তড়িৎ ক্ষেত্র ভেক্টরটাকে একটা নির্দিষ্ট তলে সীমাবদ্ধ করতে হবে। যদি সেটা করতে পারি তাহলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে পোলারাইজেশন বা সমবর্তন। এবং যার সাহায্যে করছি, প্রথমে যেটা ব্যবহার করছি এটাকে বলা হয় পোলারাইজার বা সমবর্তক। আর পরের যেটা দিয়ে আমি পরের অ্যানালিসিস গুলো করছি সেটাকে বলা হয় অ্যানালাইজার। এটাকে বলা হয় সমবর্তক, বাংলায় বলা হয় সমবর্তক। আর অ্যানালাইজার যেটা বলছি সেটা হচ্ছে বিশ্লেষক। মানে লাইটটাকে আরেকটু যদি বিশ্লেষণ করতে চাই তাহলে সেকেন্ড যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে তোমার বিশ্লেষক। ঠিক আছে? আর এখান থেকে যে আলোটা পাবো, ঘটনাটাকে বলছি সমবর্তন, এখান থেকে যে আলোটা পাবো সেটাকে বলা হয় পোলারাইজড লাইট, সমবর্তিত আলো। এটাকে বলা হয় সমবর্তিত আলো বা পোলারাইজড লাইট। ঠিক আছে? আচ্ছা, এই সমবর্তিত আলোর কম্পন যে তলে সীমাবদ্ধ থাকে সেই তলটাকে বলা হচ্ছে কম্পন তল। মানে যে তলে তুমি আলোক ভেক্টরটাকে সীমাবদ্ধ করতে চাইছো সেই তলটা হচ্ছে তোমার কম্পন তল। আরেকটা তলের কথা বলা হবে, সেটা হচ্ছে সমবর্তন তল। সমবর্তন তল কোনটা? যেটা কম্পন তল আছে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত তল সমবর্তন তল বলে, প্লেন অফ পোলারাইজেশন। তাহলে দুটো প্লেন পেলাম, একটা হচ্ছে প্লেন অফ ভাইব্রেশন আর একটা হচ্ছে প্লেন অফ পোলারাইজেশন। খুব সিম্পল মনে রাখার নিয়ম, প্লেন অফ ভাইব্রেশন, যে তলে ভাইব্রেশনটা সীমাবদ্ধ আছে দ্যাট ইজ প্লেন অফ ভাইব্রেশন। আর যে তল, ওই তলের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো তলকে আমরা বলছি প্লেন অফ পোলারাইজেশন। ঠিক? এবার হচ্ছে রিপ্রেজেন্টেশন। কিভাবে আমি একটা এটাকে বলা হয় আনপোলারাইজড লাইট। ওটাকে যেমন বলা হয় পোলারাইজড লাইট, সমবর্তিত আলো, এটাকে বলা হয় আনপোলারাইজড লাইট, মানে অসমবর্তিত আলো। এবার তোমাকে বলি রিপ্রেজেন্টেশন। একটা অসমবর্তিত আলোকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? তো যেভাবে এঁকেছি সেইভাবেই রিপ্রেজেন্ট করা হয়, মানে অ্যারো চিহ্নগুলো চারিদিকে থাকবে। এইভাবে আমি একটা আনপোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করতে পারি। আরো অন্যভাবেও করা যায়। একটা আনপোলারাইজড লাইটকে, এইদিকে অ্যারো আছে, তার সঙ্গে এখানটায় যদি আমি ডট দিয়ে দিই সেটাও কিন্তু তোমাকে আনপোলারাইজড লাইট বোঝাবে। মানে কি, ভাইব্রেশনটা এই দিকেও আছে আর ডটটা বোঝাচ্ছে এই দিকেও ভাইব্রেশন আছে। তাহলে ভাইব্রেশনটা, ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের ভাইব্রেশনটা চারিদিকে ছড়ানো আছে। সুতরাং এটা দিয়েও কিন্তু আমি আনপোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করতে পারি। দ্য বোথ আর রিপ্রেজেন্টেশন অফ আনপোলারাইজড লাইট। তাহলে পোলারাইজড লাইটকে কিভাবে রিপ্রেজেন্ট করব? পোলারাইজড লাইটকে রিপ্রেজেন্ট করার জন্য আমি শুধু যদি অ্যারো ব্যবহার করি অথবা যদি শুধু ডট ব্যবহার করি তাহলে বুঝতে হবে দ্যাট ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ পোলারাইজড লাইট, সমবর্তিত আলো। ঠিক আছে? এইদিকে আছে মানে কি, ভাইব্রেশনটা শুধুমাত্র এই তলে সীমাবদ্ধ। আর শুধু ডট আঁকলাম মানে কি, ভাইব্রেশনটা শুধুমাত্র এই তলে, মানে আমি যেদিকে হাতটা কাঁপাচ্ছি সেই তলে সীমাবদ্ধ। হচ্ছে? তাহলে এই গেল তোমার পোলারাইজড লাইট আর আনপোলারাইজড লাইট। এবার বিভিন্ন কাজের জন্য আমার আনপোলারাইজড লাইটকে পোলারাইজড লাইট করতে হয়। মানে আমার পোলারাইজড লাইট নিয়েই বেশিরভাগ ক্ষেত্রে কাজ থাকে। তাহলে আমাকে কি চেষ্টা করতে হবে? যে আনপোলারাইজড লাইটকে পোলারাইজড লাইটে কনভার্ট করতে হবে। তো বলে রাখি, চারটা উপায়ে আনপোলারাইজড লাইটকে পোলারাইজড লাইট করা যায়। একটা হচ্ছে প্রতিফলন, রিফ্লেকশন, 2 নম্বর হচ্ছে প্রতিসরণ, রিফ্র্যাকশন, 3 নম্বর হচ্ছে তোমার আরো দুটো প্রসেস আছে, একটাকে বলা হয় ডাবল রিফ্র্যাকশন, দ্বৈত প্রতিসরণ। সব প্রসেসগুলো আমি ব্যাখ্যা করব। আর 4 নম্বর হচ্ছে ডাইক্রোইজম বা দ্বিরাগত্ব, এটাকে বলা হয় ডাইক্রোইজম। আর এটা বুঝতেই পারছো, ডাবল রিফ্র্যাকশন। তাহলে চারটা পদ্ধতিতে আমি অসমবর্তিত আলো থেকে সমবর্তিত আলো পেতে পারি। ঠিক আছে? আচ্ছা, প্রতিফলন দ্বারা প্রথম আলোচনা করব, প্রতিফলন দ্বারা কিভাবে আমি অসমবর্তিত আলো থেকে সমবর্তিত আলো পেতে পারি। তো ব্যাপারটা এরকম, এটা আবিষ্কার করেছিলেন প্রথম বিজ্ঞানী ম্যালাস। ম্যালাস বলে একজন বিজ্ঞানী, তিনি প্রথম দেখিয়েছিলেন যে এই ঘটনাটা ঘটে। কিরকম? একটা প্রতিফলক তল নিলাম, সেই প্রতিফলক তলে
এটা হচ্ছে তোমার অভিলম্ব। আমি একটা কোনো অ্যাঙ্গেলে আপতিত করলাম। আচ্ছা, এই লাইটটা হচ্ছে অসমবর্তিত আলো, আমি সেইভাবে দেখাবো। তাহলে এটা হচ্ছে অসমবর্তিত আলো, মানে ডটও থাকবে অ্যারোও থাকবে, মুখে বলার দরকার নেই। তাহলে এটা হচ্ছে অসমবর্তিত আলো। তো বললেন যদি আমি এটাকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে আপতিত করতে পারি তাহলে দেখা যায় লাইটটা কিন্তু সমবর্তিত আলো হয়ে যায়, কিন্তু একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে কিন্তু ফেলতে হবে। সেই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে বলা হয় ব্রিউস্টার অ্যাঙ্গেল বা ব্রুস্টার কোণ, এবং সেটা বিভিন্ন তরঙ্গের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। ঠিক আছে, এটাকে বলা হয় ব্রুস্টার কোণ, অনেক সময় বলা হয় এটাকে অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন বা সমবর্তন কোণ। তাহলে সমবর্তন কোণ বা ব্রুস্টার কোণ কাকে বলছে? যে বিশেষ কোণের জন্য কোনো একটা নির্দিষ্ট প্রতিফলক তলে একটা অসমবর্তিত আলো যদি ফেলা হয় তাহলে প্রতিফলিত রশ্মিটা সমবর্তিত আলোতে পরিণত হয়। সেই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সকে বলা হয় থিটা ব্রুস্টার কোণ বা সমবর্তন কোণ। অনেক সময় লেখা হয় থিটা সাফিক্স পি, অথবা যদি আপতন কোণ দিয়ে অনেক সময় লেখা হয় আই সাফিক্স পি। পি রিপ্রেজেন্টস ফর পোলারাইজেশন। তাহলে ওই নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য আমি কিন্তু অসমবর্তিত আলোকে খুব সহজে সমবর্তিত আলো করে দিতে পারি। ঠিক আছে, এই গেল তোমার প্রতিফলন। প্রতিফলনের সাহায্যে অসমবর্তিত আলোকে সমবর্তিত আলো করছি। এবার বলে রাখি প্রতিসরণ। তো প্রতিসরণের ক্ষেত্রে যখন আমি করব একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে, দুটো আলাদা মাধ্যম লাগবে, একটা পার্টিকুলার প্রতিফলকে হবে না। তো প্রতিসরণের ক্ষেত্রে দেখা গেছে যদি অসমবর্তিত আলোকে দুই মাধ্যমের বিভেদ তলে ওই থিটা পি কোণে আপতিত করা হয়, থিটা পি কোণে কিন্তু আপতিত করতে হবে। থিটা পি মানে হচ্ছে সমবর্তন কোণ। যদি আপতিত করা হয় তাহলে দেখা গেছে এটা কিন্তু প্রতিফলিত রশ্মিটা কিন্তু পূর্ণ সমবর্তিত হয় এবং এবং প্রতিসৃত রশ্মিটা কিন্তু পার্সিয়ালি পোলারাইজড হয়। দুটো উল্লেখ করতে হবে ব্যাপারটা, এটা হচ্ছে পূর্ণ সমবর্তিত হয়, পূর্ণ সমবর্তিত আলো পাবো, আর এটা পার্সিয়ালি পোলারাইজড আংশিক সমবর্তিত আলো পাবো। তাহলে আবার বলছি, দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মিকে যদি সমবর্তন কোণে আপতিত করা হয় তাহলে দেখা গেছে প্রতিফলিত রশ্মিটা পূর্ণ সমবর্তিত পাই, ঠিক কথা। আমরা প্রতিসৃত যে রশ্মিটা পাবো সেটাকেও কিন্তু আমি আংশিক সমবর্তিত পাবো। সুতরাং প্রতিসরণের সাহায্যেও কিন্তু আমি একটা আলোক রশ্মিকে কি করতে পারি, অসমবর্তিত আলো থেকে সমবর্তিত আলোতে কনভার্ট করতে পারি। ঠিক, এখানে ব্রিস্টার বলে একজন বিজ্ঞানী, তিনি একটা সূত্র দিলেন। তিনি বললেন যখন প্রতিসরণ হবে তখন দুই মাধ্যমের যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক হবে বা যে তলে প্রতিসরণ হচ্ছে এই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি মিউ হয় তাহলে মিউ ইকুয়াল টু হয়ে যাবে tan থিটা পি। এই সূত্রটাকে বলা হচ্ছে ব্রুস্টারের সূত্র। ঠিক আছে, তাহলে ব্রুস্টার সূত্র কি বলছে? যে সমবর্তন কোণের ট্যানজেন্টের মান মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সমান। এই সূত্রটাকে বলা হচ্ছে ব্রুস্টারের সূত্র। তবে এখানে এই ব্রুস্টারের সূত্রটা আমরা প্রমাণ করব। কিভাবে প্রমাণ হচ্ছে দেখো তো। কি বলা হলো যে আলোক রশ্মি অসমবর্তিত আলো যখন দুই মাধ্যমের বিভেদ তলে সমবর্তন কোণে আপতিত হবে তখন সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটা কিন্তু পার্সিয়ালি পোলারাইজড হবে। আচ্ছা, এটা হয়ে যাবে প্রতিফলন। প্রতিফলনটা কিন্তু হবেই, এটা প্রতিফলন হয়ে গেল। আচ্ছা, প্রতিসরণটা এই কে হলো, আমি ধরে নিলাম প্রতিসরণ কোণ হচ্ছে আর, এই কোণটা তো থিটা পি হবে, তার কারণ হচ্ছে আপতন কোণ সমান প্রতিফলন কোণ। এখানে একটু দেখাবে যে এটা ছিল তোমার অসমবর্তিত আলো, তাহলে এটা অ্যারো প্লাস ডট থাকবে। আচ্ছা, এই দিকটাকে আমি অ্যারো দেখিয়ে দিলাম, এটা তো ফুললি পোলারাইজড। আর এটার ক্ষেত্রে আমি কি করব, একটা অ্যারো দেখাবো, মানে আমি বোঝাতে চাইছি ইট ইজ পার্সিয়ালি পোলারাইজড। তো যাই হোক, আরেকটা ব্যাপার এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি সমবর্তন কোণে আপতিত হয় তাহলে এই প্রতিসৃত রশ্মি আর প্রতিফলিত রশ্মি
এদের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি। এইগুলো তোমার না দেখালেও চলবে, মানে তোমাকে জাস্ট আমি বোঝাবার জন্য বললাম যে ইনসিডেন্ট রে ইজ আনপোলারাইজড, তাহলে দু রকমই থাকবে, অ্যারো থাকবে, ডট থাকবে। আর রিফ্লেক্টেড রে ফুললি পোলারাইজড, মানে পূর্ণ সমবর্তিত। আর প্রতিষ্ঠিত রশ্মিটা হচ্ছে পার্সিয়ালি পোলারাইজড। যাই হোক, আবার বলছি, এক্ষেত্রে প্রতিফলিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মি কিন্তু পরস্পর লম্বভাবে থাকে। তাহলে এবার আমাকে প্রমাণ করতে হবে মিউ ইকুয়াল টু ট্যান থিটা পি। তাহলে আমি কি জানি স্নেলের সূত্র থেকে, মিউ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর, তাহলে সাইন থিটা পি বাই সাইন আর। ঠিক আছে, এবার তুমি ছবিটা ভালো করে দেখো। আমি যদি অভিলম্বের কথা বলি, এটা হচ্ছে অভিলম্ব। আচ্ছা, এটা যদি অভিলম্ব হয় তাহলে এই কোণটা টোটালটা 180 ডিগ্রি হবে। আমরা জানি কোনো একটা সরলরেখার উপর যে কোণ, সেই কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ছবি থেকে আমি বলতে পারি থিটা পি প্লাস 90 প্লাস আর ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে থিটা পি প্লাস আর ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি। অবভিয়াসলি এটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে আর ইকুয়াল টু পড়ে থাকছে 90 ডিগ্রি মাইনাস থিটা পি। এবার এই জিনিসটা যদি ইকুয়েশন নাম্বার 1 এ আমি বসিয়ে দিই, তাহলে ইকুয়েশন নাম্বার 1 থেকে পাচ্ছি, দেখো মিউ ইকুয়াল টু সাইন থিটা পি, এটা হয়ে যাচ্ছে সাইন 90 মাইনাস থিটা পি। তাহলে উপরে পড়ে থাকছে সাইন থিটা পি ডিভাইডেড বাই কস থিটা পি। এবার সাইন থিটা পি বাই কস থিটা পি, অবভিয়াসলি এটা হয়ে গেল ট্যান থিটা পি। দেখো এটাই হচ্ছে ব্রিস্টলের সূত্র। পরীক্ষায় খুব আসে, ব্রিস্টলের সূত্রটি লেখো, সূত্রটি প্রমাণ করো। তখন সেক্ষেত্রে তোমাকে ব্রিস্টলের সূত্র প্রথমে লেখার পর এই ছবিটা এঁকে প্রমাণটা করতে হবে। খালি ওই ব্যাপারটা মনে রাখো, দেখো যে প্রতিফলিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মি এটা যেন ছবিতে 90 ডিগ্রি হয়। সেই জন্য থিটা পিটাকে কম করলে হবে না, থিটা পিটাকে একটু বেশির দিকে আনতে হবে। তা নাহলে কিন্তু এই প্রতিফলিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মির ছবি এঁকেও তুমি লম্ব দেখাতে পারবে না। ঠিক আছে, মানে তুমি এখানে থিটা পিটা মোটামুটি 60 ডিগ্রির বেশি নেবে, 70 ডিগ্রি মতো করে নেবে, তাহলে সেক্ষেত্রে আঁকতে সুবিধা হবে। দেখে আঁকাটা যতটা সোজা মনে হচ্ছে ততটা কিন্তু সোজা নয়। 90 ডিগ্রি ছবিতে যেন রিফ্লেক্টেড অ্যান্ড রিফ্র্যাক্টেড রে 90 ডিগ্রি এটা যেন বোঝা যায়। ঠিক, বেশ, তাহলে দুটো পদ্ধতি হয়ে গেল। আমি বলেছিলাম 4টা পদ্ধতিতে অসমবর্তিত আলোকে সমবর্তিত আলো করা যায়। আমি দুটো পদ্ধতি নিয়ে আলোচনা হয়ে গেল। দুটো পদ্ধতিতে আমরা দেখালাম হ্যাঁ সত্যি অসমবর্তিত আলোকে সমবর্তিত করা যায়, এবং করসপন্ডিং যে নতুন নতুন জিনিসগুলো এলো সেগুলো আমি আলোচনা করলাম। বেশ, এরপরে যেটা ছিল দ্বৈত প্রতিসরণ। তাহলে দ্বৈত প্রতিসরণ ব্যাপারটা কি সেটা আমাকে জানতে হবে। আচ্ছা, দ্বৈত প্রতিসরণ বা ডাবল রিফ্র্যাকশন পরে আসছি, তার আগে আরো দুটো জিনিস আমাকে জানতে হবে। সেটা হচ্ছে একটা স্বচ্ছ আলোকীয় মাধ্যমকে দুভাগে ভাগ করা যায়। যে কোনো স্বচ্ছ আলোকীয় মাধ্যম সেটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি। কিরকম? একটাকে বলা হয় সমসারক মাধ্যম, আর একটাকে বলা হয় অসমসারক। ঠিক আছে, কাকে সমসারক আর কাকে অসমসারক বলবো? আচ্ছা, সমসারক, সমসারক ইংলিশ হচ্ছে আইসোট্রপিক আর নন আইসোট্রপিক। আইসোট্রপিক মিডিয়াম আর এটা হচ্ছে অ্যানাইসোট্রপিক মিডিয়াম। আচ্ছা, আইসোট্রপিক আর অ্যানাইসোট্রপিক মিডিয়াম কাকে বলে? আইসোট্রপিক মিডিয়াম হচ্ছে সেই মিডিয়ামগুলো যে মিডিয়ামে আলোর ধর্মগুলো সব দিকে একই রকমের থাকে। মানে আলোর বেগ, সাপোজ কোন একটা নির্দিষ্ট মাধ্যম আছে, মনে করো উদাহরণ দিতে বলতে পারি কাঁচ। কাঁচ হচ্ছে একটা আইসোট্রপিক মিডিয়াম। তাহলে কাঁচের ক্ষেত্রে এই দিকে যে আলোর বেগ থাকে এই দিকে তাই থাকে, এইদিকে তাই থাকে, এইদিকে তাই থাকে, যেদিকে থেকে তুমি আলো করবে সব দিকে আলোর বেগ সমান, সব দিকে প্রতিসরাঙ্কটা সমান। তাহলে এই ধরনের মাধ্যমকে আমি বলবো আইসোট্রপিক মিডিয়াম। এবার অ্যানাইসোট্রপিক মিডিয়াম কোনগুলো বুঝতেই পারছো, এটা হচ্ছে সেই মাধ্যমগুলো যে মাধ্যমের মধ্য দিয়ে যা আলো যখন প্রোপাগেট করবে তখন সব দিকে আলোর ধর্মগুলো সমান হবে না, ডিফারেন্ট ডিরেকশনে ডিফারেন্ট হবে। তুই বলো তাই আবার হয় নাকি? হ্যাঁ হয়, কিছু কিছু ক্রিস্টালের ক্ষেত্রে এই ধরনের ঘটনাটা পরিলক্ষিত হয়। কিরকম ক্রিস্টাল? যদি তুমি ক্যালসাইট, কোয়ার্টজ এই ধরনের ক্রিস্টালের ক্ষেত্রে এই ধর্মগুলো দেখতে পাওয়া যায়। অর্থাৎ আলো বিভিন্ন দিকে বিভিন্ন রকমের ধর্ম প্রদর্শন করে।
তো যেগুলো আইসোট্রপিক সে তো হয়ে গেল, নিয়ম মেনে চলে, সেগুলো নিয়ে আমি নতুন আলোচনা কিছু নেই। কাঁচ মাধ্যম, জল মাধ্যম, এগুলো হচ্ছে আইসোট্রপিক মিডিয়াম। নতুন যেটা আলোচনা করব সেটা হচ্ছে অ্যানাইসোট্রপিক মিডিয়াম নিয়ে। যেহেতু বিভিন্ন দিকে ধর্ম আলাদা, সুতরাং কোথায় গুরুত্ব আছে, কিভাবে কাজে লাগানো যেতে পারে, সেটা নিয়ে ব্যাখ্যা বা আলোচনা করতে হবে। আচ্ছা, এবার তোমাকে বলি ডাবল রিফ্র্যাকশন। ডাবল রিফ্র্যাকশন মানে কি? যদি আমি অসমসারক ক্রিস্টাল নিয়ে কাজ করি, অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল, ঠিক আছে, সেই অ্যানাইসোট্রপিক ক্রিস্টালের মধ্য দিয়ে যখন আলো যাচ্ছে সেটা প্রতিষ্ঠিত হবে। মনে করো এটা একটা অ্যানাইসোট্রপিক ক্রিস্টাল, ক্যালসাইট হোক, কোয়ার্টজ হোক, টুরমালিন হোক, অনেক রকমের ক্রিস্টাল আছে। এর ওপর মনে করো একটা আলোক রশ্মি আপতিত হলো। এবার যেহেতু ওই মাধ্যমে, এটা হচ্ছে অসমসারক ক্রিস্টাল, কোনো একটা অসমসারক ক্রিস্টাল, যেহেতু ওই মাধ্যমের ক্ষেত্রে বিভিন্ন দিকে আলোর বেগ বিভিন্ন হতে পারে, সেই জন্য কি হয়, আলোক রশ্মিটা দুটো আলোতে ভেঙে যায়। ঠিক আছে, দুটো আলোতে যে ভেঙে যায়, মনে করো এই একটা আলোতে ভাঙলো, এই একটা আলোতে ভাঙলো। মনে করো এটা ছিল আনপোলারাইজড লাইট, সাপোজ দিস ইজ আনপোলারাইজড লাইট, তাহলে সেক্ষেত্রে এটাকে এইভাবে দেখাবো, আনপোলারাইজড লাইট। যে দুটো লাইটে ভাঙলো দেখা যাবে দুটোই কিন্তু পোলারাইজড, একটা এরকম সাপোজ, আর এটা হচ্ছে একরকম। তার মানে একটা অসমবর্তিত আলো যখন কোনো অসমসারক মাধ্যমের মধ্য দিয়ে অগ্রসর হয়, তখন সেটা দুটো আলাদা রশ্মিতে ভেঙে যায়। এবং দেখা গেছে ওয়ান অফ দ্য রে, সাপোজ এটা ওয়ান অফ দ্য রে ফলোজ laws of reflection and refraction, laws of reflection and refraction, মানে একটা রশ্মি দেখা যাচ্ছে যে প্রতিফলন এবং প্রতিসরণের সূত্রগুলো মেনে চলছে, কিন্তু আরেকটা রশ্মি প্রতিফলন বা প্রতিসরণের সূত্র মেনে চলে না। ঠিক আছে, দুটো রশ্মির মধ্যে একটা রশ্মি আলোর প্রতিফলন বা প্রতিসরণের যে সূত্রগুলো সেগুলো মেনে চলে, কিন্তু আরেকটা রশ্মি কিন্তু সেই সূত্রগুলোকে মেনে চলে না। যেটা মেনে চলে সেটাকে আমরা বলবো অর্ডিনারি রে। ইংলিশে লিখছি কারণ ইংলিশ কথাগুলোই বেশি প্রচলিত। শর্টে বলা হয় ও রে, আর যেটা মেনে চলে না সেটাকে বলা হয় এক্সট্রা অর্ডিনারি রে। শর্টে বলা হয় ই রে। ঠিক আছে, যারা মেনে চলে তারা অর্ডিনারি রে ঠিকঠাক, যারা মেনে চলে না তারা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি রে। হচ্ছে, এবার বলে রাখি, এই যে দু রকমের রশ্মিতে ভেঙে যাচ্ছে, কেন ভেঙে যাচ্ছে তার কারণ হচ্ছে নিশ্চয়ই ওই দুটো রশ্মির বেগ সমান নয়। দুটো রশ্মির বেগ যদি সমান হতো তারা কিন্তু একই পথে যাবার কথা ছিল, কিন্তু অসমসারক ক্রিস্টালের ডেফিনিশনে প্রথমেই বলেছি যে আলোর ধর্মগুলো বিভিন্ন দিকে বিভিন্ন রকম। বিভিন্ন দিকে বিভিন্ন রকম মানে বেগ আলাদা, বেগ আলাদা বলেই ওটা দুটো আলাদা পথে ভেঙে যাচ্ছে। এবার মনে করো এই এর বেগটাকে নাম দিলাম ভিও, আর এর বেগটাকে নাম দিলাম ভিই। এবার কোনো একটা ক্রিস্টালের মধ্য দিয়ে ভিও আর ভিই তাদের মান কেমন হবে, কোনটা বেশি, ভিও বেশি না ভিই বেশি, তার উপর ভিত্তি করে আবার ক্রিস্টালকে দুভাগে ভাগ করা যায়। কিরকম, একটাকে বলা হয় ধনাত্মক কেলাস, একটাকে বলা হয় ঋণাত্মক কেলাস। পজিটিভ ক্রিস্টাল, ধনাত্মক কেলাস, আরেকটাকে বলা হয় ঋণাত্মক কেলাস। পজিটিভ ক্রিস্টাল আর একটা নেগেটিভ ক্রিস্টাল। কখন ধনাত্মক কেলাস বলবো, যে ধরনের ক্রিস্টালের ক্ষেত্রে VO ইজ গ্রেটার দেন VE, সেই ধরনের ক্রিস্টালকে আমরা বলবো ধনাত্মক কেলাস। তাহলে খুব সহজে বলতে পারি, যে ধরনের ক্রিস্টালের ক্ষেত্রে VE ইজ গ্রেটার দেন VO সেটাকে আমরা বলবো ঋণাত্মক কেলাস। যেমন আমি তোমাকে উদাহরণ দিই, কোয়ার্টজ, কোয়ার্টজ হচ্ছে ধনাত্মক কেলাস, কিন্তু ক্যালসাইট, ক্যালসাইট হচ্ছে ঋণাত্মক কেলাস। খুব সিম্পল ব্যাপার, মনে রাখা এমন কিছু ব্যাপার নয়। বেশ, নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে অপটিক অ্যাক্সিস। আলোক, সব ছোট ছোট একটা ইনফরমেশন বলতে পারো, কিন্তু কঠিন কিছু নেই, খুব সহজ সহজ কিছু ইনফরমেশন। আলোকক্ষ, আলোকক্ষ ব্যাপারটা কি? যখন কোনো একটা অসমসারক কেলাসের মধ্য দিয়ে লাইট আপতিত হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে দুটো আলাদা আলাদা দিকে বা আলাদা রশ্মিতে ভেঙে যাচ্ছে, তার কারণ হচ্ছে বিভিন্ন দিকে বেগটা আলাদা। এবার বলে রাখি, পরীক্ষা করে দেখা গেছে ওই সমস্ত কেলাসের ক্ষেত্রেও
একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন আছে, যে ওরিয়েন্টেশনে আমি যদি লাইটটাকে আপতিত করতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু দ্বিপ্রতিসরণ এই ঘটনাটা ঘটবে না। ঠিক আছে, সাপোজ এই অক্ষ বরাবর, আমি একটা বলে দিচ্ছি, সাপোজ এই অক্ষ বরাবর, তার মানে এই অক্ষ বরাবর যদি আমি লাইটটাকে ফেলি তাহলে দেখা যাবে ওটা কিন্তু একটা সিঙ্গেল রে হিসেবে বেরিয়ে যাচ্ছে। তাহলে ওই অক্ষটাকে বলা হচ্ছে আলোক অক্ষ। মানে যে দিক বরাবর কোনো অসমসারক কেলাসে একটা আলো যদি আপতিত করা হয়, মানে অসমবর্তিত আলো যদি আপতিত করা হয়, তাহলে তার মধ্য দিয়ে কোন রকম দ্বৈত প্রতিসরণ মানে দুটো রশ্মিতে ভেঙে যাওয়ার ঘটনাটা ঘটবে না, তাকে বলা হচ্ছে আলোক অক্ষ। ঠিক আছে, এই আলোক অক্ষ থেকে আবার দুটো রকমের কেলাসের শ্রেণী বিভাগ হয়। একটাকে বলা হয় একাক্ষ কেলাস, ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, আর একটাকে বলা হয় বাইঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, ইউনিঅ্যাক্সিয়াল, আর এটাকে হচ্ছে বাইঅ্যাক্সিয়াল। অবভিয়াসলি খুব সিম্পল নাম থেকে বুঝতে পারছো, যাদের একটা করে আলোক অক্ষ থাকে, কিছু কিছু ক্রিস্টাল আছে যাদের একটাই আলোক অক্ষ আছে, মানে একটা দিক আছে যেদিকে তুমি যদি আলোক রশ্মিকে আপতিত করো তাহলে সেক্ষেত্রে দ্বৈত প্রতিসরণ হবে না, এবং সেটা হচ্ছে ক্যালসাইট। ক্যালসাইট হচ্ছে একাক্ষ কেলাসের একটা উদাহরণ। আর দ্বিঅক্ষ কেলাস যাদের ক্ষেত্রে দুটো করে অপটিক অ্যাক্সিস থাকে, সাপোজ এইদিকেও হবে না, আর একটা দিক মনে করো এইদিকে একটা, তার মানে দুটো করে ডিরেকশন থাকে যে ডিরেকশনে দ্বৈত প্রতিসরণ হবে না। মানে এটার জন্য বেস্ট নোন এক্সাম্পল হচ্ছে কপার সালফেট। কপার সালফেটের যে কেলাস আছে তার ক্ষেত্রে কিন্তু এরকম দ্বিঅক্ষ ধরনের কেলাস দেখতে পাওয়া যায়। তাহলে এই এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সবটাই হচ্ছে ডাবল রিফ্র্যাকশন, দ্বৈত প্রতিসরণ। কার কার ক্ষেত্রে হয়, কখন হয়, কোন ক্ষেত্রে পজিটিভ কেলাস বলবো, কোন ক্ষেত্রে নেগেটিভ কেলাস বলবো, অপটিক অ্যাক্সিস, সেই অপটিক অ্যাক্সিস থেকে ইউনিঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, বাইঅ্যাক্সিয়াল ক্রিস্টাল, সবগুলো ছোট 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 ইনফরমেশন, এবং খুব সহজ অ্যাকচুয়ালি, ভালো করে এগুলো পড়ে নেবে, এখান থেকে প্রশ্ন থাকে। তাহলে আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের মূল আলোচনাটা শুরু করেছিলাম অসমবর্তিত আলো আর সমবর্তিত আলোকে দিয়ে। আমরা সমবর্তন বুঝেছি, সমবর্তন তল, কম্পন তল আলোচনা হয়ে গেছে। তারপর বলেছিলাম যে অসমবর্তিত আলোকে আমরা সমবর্তিত আলো করতে চাইছি, এবং সেটা করা যায় চারটা উপায়ে। চারটা উপায়ের মধ্যে কিন্তু তিনটে উপায় অলরেডি আমি আলোচনা করে ফেলেছি। একটা হচ্ছে প্রতিফলন, 2 নম্বর হচ্ছে প্রতিসরণ, 3 নম্বর হচ্ছে ডাবল রিফ্র্যাকশন। এই তিনটে পর্যন্ত আলোচনা কিন্তু হয়ে গেছে। নেক্সট যেটা আলোচনা, এটা একদম নতুন তোমাদের কাছে, সেটা হচ্ছে দ্বিরাগত্ব। দ্বিরাগত্ব মানে কি, কিছু কিছু ক্রিস্টাল আছে, মনে করো অ্যানাইসোটপিক ক্রিস্টাল, কিন্তু মানে অসমসারক ক্রিস্টাল, ঠিক আছে, কিছু কিছু ক্রিস্টাল আছে অ্যানাইসোটপিক ক্রিস্টাল, মনে করো কি হলো, এটা দুভাগে ভেঙে গেল, একটা হবে ই রে, একটা ও রে, একটা মনে করো এই দিকে ভাইব্রেশন আছে, একটা মনে করো এই দিকে ভাইব্রেশন আছে, আর এটা কিন্তু দুদিকেই ভাইব্রেশন ছিল, মানে অ্যানাইসোটপিক ক্রিস্টাল ছিল। কিন্তু কি ঘটনা ঘটবে, ওই রশ্মিগুলো যখন ওই পার্টিকুলার ক্রিস্টালের মধ্য দিয়ে যাবে তখন দেখা যাবে সে ওই একটা রশ্মিকে শোষণ করে ফেলছে, অ্যাবজর্ব আইদার ইরে অথবা ওরে। এর ফলে যখন এখান থেকে নির্গত হবে সাপোজ, তখন সেক্ষেত্রে আমার ওই একটাই রশ্মি পাবো, যদিও সেটাই পোলারাইজড, কিন্তু আমি একটাই রশ্মি পাবো। সেই ধরনের ক্রিস্টালকে আমরা বলছি ডাইক্রোইজম ক্রিস্টাল, এবং এই ঘটনাটাকে বলা হচ্ছে দ্বিরাগত্ব, ডাইক্রোইজম। ঠিক আছে, তাহলে আবার বলছি, কিছু কিছু প্রতিসারক কেলাস আছে যাদের মধ্যে ওরে বা ইরের যে কোনো একটা শোষিত হয়ে যায়, আর আরেকটা নির্গত হয় প্লেন পোলারাইজড লাইট হিসেবে। এই ধর্মটাকে বলা হচ্ছে দ্বিরাগত্ব, এবং যে সমস্ত ক্রিস্টালের ক্ষেত্রে এই ধর্মটা লক্ষ্য করা যায় তাকে বলা হয় ডাইক্রোইজম ক্রিস্টাল। খুব ইম্পর্টেন্ট একটা উদাহরণ হচ্ছে টুরম্যালিন, মনে রাখবে, টুরম্যালিন হচ্ছে ডাইক্রোইজম ক্রিস্টাল। ঠিক আছে, আপাতত এই ইনফরমেশন গুলোই তোমাকে একটু একটু করে মনে রাখতে হবে। নেক্সট চলে এসো পোলারয়েড বা সমবর্তক বলা হয়। পোলারয়েড, বাংলায় পোলারয়েডই বলে, সমবর্তক তো অন্য কিছু হয়ে গেল। পোলারয়েড, পোলারয়েড হচ্ছে এটা একটা পাতলা সমবর্তন ফলক, একটা থিন শীট, পাতলা সমবর্তন ফলক, সাধারণত চশমাতে ব্যবহার করা হয়, বলে পোলারয়েড চশমা বলা হয়। কি কাজ করে, এটা পাতলা সমবর্তন ফলক,
যেটা কি করছে তীব্র প্রাবল্যের সমবর্তিত আলো সৃষ্টি করা যায়। মানে এটা পোলারয়েড হচ্ছে একটা বিশেষ ধরনের পাতলা ফলক যার সাহায্যে আমি প্লেন পোলারাইজড লাইট এবং ইন্টেন্সিটি বাড়িয়ে আমি তৈরি করে নিতে পারি। সাধারণত ব্যবহার করা হয় সানগ্লাসে, ব্যবহার করা হয় ফটোগ্রাফিক ক্যামেরাতে, ব্যবহার করা হয়। তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে পোলারয়েড কি, কোথায় ব্যবহার করা হয়, তখন তোমাকে ওইটুকুই বলতে হবে। বিশেষ উপায়ে তৈরি করা হয়, প্রাকৃতিক উপায়ে কিন্তু এই পোলারয়েড বলে কোনো জিনিস পাওয়া যায় না। বেশ, নেক্সট যেটা আলোচনা করব সেখান থেকে খুব প্রশ্ন থাকছে, এটা হচ্ছে ম্যালাসের সূত্র। বিজ্ঞানী ম্যালাস প্রথমেই নাম করেছি, ইনি কিন্তু কি করেছিলেন, এই পোলারাইজেশন নিয়ে প্রচুর এক্সপেরিমেন্ট করেছিলেন। ম্যালাস এর সূত্র তো প্রথমেই বলেছিলাম, দেখো যে আমার কাছে মনে করো আনপোলারাইজ লাইট আছে, ঠিক আছে, মনে করো এর ইন্টেন্সিটি হচ্ছে I0। এবার তুমি একটা পোলারাইজার রাখলে, পোলারাইজার মানে এরকম এরকম একটা পোলারাইজার রাখলে, তো এখান থেকে লাইট বেরিয়ে আসবে। তো এই লাইটটার ইন্টেন্সিটি কত হবে? সবসময় মনে রাখবে এই লাইটটার ইন্টেন্সিটি ঠিক অর্ধেক হয়ে যায়। এক্সপেরিমেন্ট করে দেখা গেছে এটার ইন্টেন্সিটি সবসময় অর্ধেক হয়ে যায়। এবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে যদি আমি একটা অ্যানালাইজার ব্যবহার করি, যার স্লিটটা মে নট নেসেসারি যে সব সময় সেম এটা থাকবে, যে কোনো এটা হচ্ছে সাপোজ পোলারাইজারেরটা আর এটা মনে করো অ্যানালাইজারেরটা, তাহলে এদের মাঝখানে একটা কোণ আছে, আমি যদি এক জায়গায় করতে পারি একটা কোণ আছে। ম্যালাস বলে দিলেন যে এখান থেকে যে লাইটটা বেরোবে, এখান থেকে যে লাইটটা বেরোবে দ্যাট উইল বি প্রপোর্শনাল টু cos স্কয়ার থিটা, দ্যাট উইল বি প্রপোর্শনাল টু cos স্কয়ার থিটা, ঠিক আছে। বা আরেকটু স্পেশালি বলতে গেলে সাপোজ এটা I0 ড্যাশ বললাম, এটা হয়ে যাবে I0, আমি এটাকে I0 ই নাম দিয়েছিলেন উনি, তাহলে I0 টা কত হয়ে যাবে I ড্যাশ বাই 2। এটা ফাইনালি চলে আসবে, ক্যালকুলেশন যদি করা হয় এটা আসবে I0 cos স্কয়ার থিটা। মানে আগের লেভেলে যে ইন্টেন্সিটি ছিল তাকে cos স্কয়ার থিটা, থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন প্লেন অফ পোলারাইজার এন্ড প্লেন অফ অ্যানালাইজার, ঠিক আছে। মানে সমবর্তক আর বিশ্লেষকের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সেক্ষেত্রে দ্যাট ইজ প্রপোর্শনাল টু cos স্কয়ার থিটা। এটাকে বলা হয় ম্যালাসের সূত্র এবং এটাকে প্রকাশ করা হয়, আচ্ছা এইটাই থাক, এটা মনে রাখলেই হবে, এটা হয়ে যাবে ম্যালাসের সূত্র। এবার আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বলি, সাপোজ একটা অঙ্কের মতো যে প্রাথমিক ইন্টেন্সিটি ছিল I0, তাহলে তুমি সবসময় মনে রাখবে সেকেন্ড পোলারাইজার থেকে যেটা আসবে সেটা হচ্ছে I0 বাই 2। এখন যদি বলে দেয় থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে অ্যানালাইজার থেকে যেটা বেরোবে I সেটার মান কত হবে? তখন সেক্ষেত্রে I ইকুয়াল টু হয়ে যাবে কত? I0 বাই 2 ইন্টু cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা মানে cos স্কয়ার 60 ডিগ্রি। এবার cos স্কয়ার 60 ডিগ্রি তুমি মান বসাবে, এটা হচ্ছে I0 বাই 2, cos 60 মানে হচ্ছে বোধহয় হাফ, তার আবার স্কয়ার, তার মানে 1 এর 4, তাহলে এটা হয়ে যাবে I0 বাই 8। তাহলে এই দুটোর মধ্যবর্তী কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে বাইরে থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে I0 বাই 8, ঠিক আছে। এই ব্যাপারটা সবসময় মনে রেখো যে এটা যদি I0 হয় এটা I0 বাই 2 হবে, তারপরে I হয়ে যাবে যেটা ছিল এখান থেকে ইনটু cos স্কয়ার থিটা। এটা হচ্ছে তোমার ব্যাপার। ল অফ ম্যালাস থেকে প্রশ্ন থাকলে ম্যাক্সিমাম এই ধরনের একটা অঙ্ক থাকতে পারে। আচ্ছা বেশ, তাহলে তোমার ম্যালাসের সূত্র নিয়েও আমাদের আলোচনা হয়ে গেল। এবার বলি ছোট 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 কিছু অঙ্ক দেয়, খুব কমন প্রশ্ন যেটা টেস্ট পেপারেও বারবার আমি পেয়েছি, সেই রকমের কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দিই। যেমন প্রশ্ন থাকে দেখো, সমবর্তন কোণ আর সংকট কোণের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। তাহলে কি কি হলো? সমবর্তন কোণ দুটো সম্পূর্ণ আলাদা ঘটনা, সমবর্তন কোণ আর সংকট কোণ। সমবর্তন কোণ ও সংকট কোণ। সমবর্তন কোণকে আমরা থিটা পি দিয়ে প্রকাশ করি আর সংকট কোণকে প্রবাবলি আমরা থিটা সি দিয়ে রিপ্রেজেন্ট করি। তো থিটা থিটা মিলে যায় বলে আমরা এক কাজ করলাম, এটাকে আইপি বলে দিচ্ছি। মানে ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিলেশন বিটুইন আইপি এন্ড থিটা সি। তো রিলেশন খুব সহজ, যেটার ক্ষেত্রে আমরা কি লিখি, মিউ ইকুয়াল টু tan আইপি অ্যাকর্ডিং টু ব্রিউস্টার ল, আর থিটা সির ক্ষেত্রে আমরা কি লিখি, মিউ ইকুয়াল টু 1 বাই sin থিটা সি। এটা বহুদিন থেকে করছো, বেশ দুটোকে তাহলে এবার ইকুয়াল করে দাও, তাহলে tan আইপি হয়ে যাচ্ছে 1 বাই sin থিটা সি।
তুমি সাজাতে পারো, সাইন থিটা সিটাকে চেঞ্জ করে দিতে পারো, তাহলে এটা হয়ে যাচ্ছে tan IP ইকুয়াল টু কোসেক থিটা সি। দিস ইজ দ্য রিলেশন বিটুইন সমবর্তন কোণ অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন আর এটা হচ্ছে সংকট কোণ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আচ্ছা আচ্ছা, অনেক সময় প্রতিসরণ কোণের সঙ্গে থিটার সির সম্পর্ক বের করতে বলে। মানে আলোক রশ্মি তো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেল, নিয়ে কিছুটা প্রতিসরণ হলো, নিয়ে বললো প্রতিসরণ কোণের সঙ্গে তুমি রিলেশনটাকে নিয়ে এসো, মানে প্রতিসরণ কোণ আর আইপি এদের মধ্যে একটা কোরিলেট করতে বলে, না প্রতিসরণ কোণ আর থিটা সি ইউজিং দ্য কনসেপ্ট অফ আইপি। বেশ, কিভাবে করব? তো আমি ধরে নিলাম মিউটা হচ্ছে প্রতিসরাঙ্ক, তাহলে মিউ যদি প্রতিসরাঙ্ক হয়, এটা যদি প্রতিসরণ কোণ হয়, তাহলে মিউ ইকুয়াল টু আমি লিখতে পারবো সাইন আইপি বাই সাইন আর। অসুবিধা হওয়ার কিছু নেই, আইপিটা হচ্ছে আপতন কোণ আর আরটা হচ্ছে তোমার প্রতিসরণ কোণ। তাহলে এখান থেকে আমি করতে পারি, দেখো আমি আইপিটাকে রিপ্লেস করে দেবো, আমি আরেক টার্মে আনতে চাইছি। আমার কি ফর্মুলা কি পেয়েছিল মনে করে দেখো, আইপি প্লাস 90 ডিগ্রি প্লাস আর সমান 180 ডিগ্রি। ওই যে প্রতিফলন আর প্রতিসরণ কোণের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি বলেছিলাম, তাহলে আইপি ইকুয়াল টু পড়ে থাকছে দেখো 90 মাইনাস আর, রাইট? তাহলে আমার পড়ে থাকছে সাইন 90 মাইনাস আর, এটা হয়ে যাচ্ছে সাইন আর, তাহলে এটা হয়ে যাচ্ছে cos আর, আর এটা হয়ে যাচ্ছে সাইন আর, তার মানে এটা পড়ে থাকছে cot আর, তাহলে এটা হয়ে যাচ্ছে cot r। আর মিউ ইকুয়াল টু আমি যদি সংকট কোণের টার্মে করি কি পেয়েছিলাম, কোসেক থিটা সি, একটু আগে করলাম। তাহলে ভাই এই দুটোকে ইকুয়াল করে দাও, তাহলে প্রতিসরণ কোণের টার্মে বলতে গেলে cot r ইকুয়াল টু কোসেক থিটা সি। দিস ইজ দ্য রিলেশন। তাহলে দু রকম রিলেশন করে দিলাম, এটা পরীক্ষাতে আসে, এটাও কিন্তু টেস্ট পেপারে প্রশ্ন ছিল। সুতরাং যেরকম চাইবে তুমি সেইভাবে প্রবলেমগুলোকে তোমাকে সাজিয়ে নিতে হবে, ঠিক? আচ্ছা, নেক্সট একদম অঙ্ক দিয়ে দেয় যে সাপোজ তোমার কাছে একটা মাধ্যম আছে যার প্রতিসরাঙ্ক 1.5, মানে কাচ মাধ্যম, ঠিক আছে? কাচ মাধ্যম যদি হয় তাহলে সেই মাধ্যমের ক্ষেত্রে ব্রুস্টার কোণ কত হবে? মানে মিউ ইকুয়াল টু বলে দিল 1.5, নিয়ে বললো ফাইন্ড ব্রিউস্টার কোণ, মানে সমবর্তন কোণ বা অ্যাঙ্গেল অফ পোলারাইজেশন কত হবে সেটা তোমাকে বার করতে হবে। তো খুব সিম্পল ব্যাপার, যে মিউ ইকুয়াল টু tan আইপি, তাহলে আমার পড়ে থাকছে আইপি ইকুয়াল টু tan ইনভার্স মিউ, মিউ সমান 1.5, 1.5 মানে হচ্ছে 3/2, এটা যদি ক্যালকুলেশন করো এটা পড়ে থাকবে মোটামুটি 56.7 ডিগ্রি। মানটা মনে রাখবে, কারণ এমসিকিউ তে এই প্রশ্নটা কিন্তু আসে, 56.3 ডিগ্রি, সরি এমসিকিউ তে এটা দিয়ে দেয়, তখন ক্যালকুলেটর ছাড়া এটা করা সম্ভব নয়। মুখস্থ রাখলে কি হবে, কোশ্চেনটা দেখেই তুমি বুঝতে পারবে যে এটা উত্তর হবে 56.3 ডিগ্রি। ঠিক আছে? আরেকটা ব্যাপার বলি, এই যে ব্রিস্টার সূত্রটাকে আমি প্রমাণ করলাম, কি দেখালাম যে ব্রিস্টার সূত্রে যে মিউ ইকুয়াল টু tan আইপি। তো পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দিয়েছে, এক বছর প্রশ্ন দিয়েছে যে তুমি দেখাও যে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব হবে। তুমি ব্যাপারটা খেয়াল করে দেখো, আমি ধরে নিয়েছিলাম যে প্রতিফলিত এরকম ভাবে এঁকেছিলাম, মনে করে দেখো যে এটা ছিল আপতন কোণ, এটা ছিল প্রতিফলন আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আর এটাকে আমরা 90 ডিগ্রি ধরে তারপর আমি ব্রিউস্টারের সূত্রটা প্রমাণ করেছিলাম। উল্টো বলছে তুমি ধরে নাও যে ব্রিউস্টারের সূত্র অ্যাপ্লিকেবল, সেখান থেকে তুমি বের করে দেখাও যে কি করতে হবে, যে প্রতিসৃত রশ্মি আর প্রতিফলিত রশ্মি এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এই জিনিসটা তোমাকে দেখাতে হবে। আমি আরেকবার ছবিটা ছোট করে আঁকলাম, হ্যাঁ, এটা তোমাকে দেখাতে হবে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি পরস্পর লম্বভাবে অবস্থান করে। তো কিভাবে করব, উল্টো দিক থেকে করব, যে তোমার ফর্মুলা কি ছিল, তার মানে এটাকে আমাকে ধরে নিতে হচ্ছে মিউ ইকুয়াল টু tan আইপি। আচ্ছা, tan আইপি মানে আমি বলতে পারি sin আইপি বাই cos আইপি। এগুলো তো না বোঝার কিছু নেই, মিউ ইকুয়াল টু tan আইপি, সেখান থেকে লিখলাম sin আইপি বাই cos আইপি, হলো। এবার স্নেলের সূত্রে চলে যাও। স্নেলের সূত্র কি বলছে, মিউ ইকুয়াল টু sin আইপি বাই cos আর, সরি sin আইপি বাই sin আর, এটা হচ্ছে স্নেলস ল।
আর এটা হচ্ছে ব্রিউস্টার ল। ঠিক, তাহলে মিউ ইকুয়াল টু সাইন আইপি বাই সাইন আর হলো। আচ্ছা এটাকে দেখো আমি এভাবে সাজাতে পারি, তাহলে আমার পড়ে থাকছে সাইন আইপি ইকুয়াল টু মিউ সাইন আর। ঠিক আছে, সাইন আইপি সাইন আর। আচ্ছা, এবার মিউ সমান আমি কি লিখতে পারি? মিউ সমান 1 নম্বর থেকে tan আইপি, এটাকে 1 নম্বর দিয়ে দাও সাপোজ, tan আইপি ইন্টু সাইন আর। আচ্ছা tan আইপি মানে হচ্ছে সাইন আইপি বাই কস আইপি ইন্টু সাইন আর। তাহলে উভয় দিক থেকে সাইন আইপি, এদিকে সাইন আইপি ছিল, সাইন আইপি কেটে দাও, তাহলে পড়ে থাকছে cos আইপি ইকুয়াল টু সাইন আর। আচ্ছা cos আইপি মানে হচ্ছে সাইন 90 মাইনাস আইপি ইকুয়াল টু হয়ে গেল সাইন আর। তাহলে এটা হয়ে যাচ্ছে 90 মাইনাস আইপি ইকুয়াল টু আর। তার মানে আমার কি পড়ে থাকছে আইপি প্লাস আর ইকুয়াল টু 90 ডিগ্রি। এই যে আইপি প্লাস আর ইকুয়াল টু 90 ডিগ্রি এটাই বোঝাচ্ছে যে মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। দেখো না, এটাই যদি আমি থিটা ধরি তাহলে আমি কি লিখতে পারি, আইপি প্লাস থিটা প্লাস আর ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে থিটা, তাহলে আইপি প্লাস আর কি পড়ে থাকছে 180 মাইনাস থিটা। তাহলে 180 মাইনাস থিটা আর 90 ডিগ্রি সমান, তাহলে 180 মাইনাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে দেখো পড়ে থাকছে থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। সো সিম্পল, তাই না? সিম্পল। ওই ক্লাস 10 এর যেটা ত্রিকোণমিতি করেছিলে সেই ত্রিকোণমিতি কনসেপ্টের কাজে লাগিয়ে আমি খুব সহজে দেখাতে পারি যে প্রতিফলিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি সবসময় লম্বভাবে অবস্থান করবে। পোলারাইজেশন গোটা চ্যাপ্টারটাই মোটামুটি আলোচনা করে ফেললাম, ভালো করে দেখে নেবে, ছোট ছোট সব ব্যাপার আছে ভালো করে পড়ে নেবে, আর অঙ্ক আলোচনা করে দিয়েছি, খাতায় করে নিও।